উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রফেসর ওজান চৌধুরী, লিখেছেন পন্না শিকদার, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 12। হাউ সুইট। ইফাত চৌধুরীকে ভয় পাও বুঝি, ভালোবাসো না আমায়? ইফাতের কণ্ঠে তীব্র মাদকতা। মেহির লাজুক এসে মাথা নাড়িয়ে স্বীকার করল যে সে ভালোবাসে। বউয়ের এই স্বীকারোক্তিতে ইফাত বেজায় সন্তুষ্ট হলো। সে মেহেরের সাথে নিজের ঘনিষ্ঠতা আরও এক ধাপ বাড়িয়ে দিল। মেহের দুই ঠোঁটের দূরত্ব ঘুচিয়ে দিতে সে যেই না নিজের মুখটা মেহেরের দিকে এগিয়ে নিয়ে গেল, ঠিক তখনই বউ চিৎকার দিয়ে ওঠে, মেহু, শেষ তুইও। এই এমন পচা কাজ করতে চাচ্ছিস? প্রফেসর বাচ্চা, ছাড়ো না মাই। উজান পেছন থেকে টেনেও মৌকে আর ধরে রাখতে পারল না। মৌ এক ঝটকায় উজানকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা মেহেরের কাছে চলে গেল। ইবাদের শক্ত বাঁধন থেকে মেহেরকে এক টানে নিজের দিকে সরিয়ে নিয়ে এলো সে। তারপর মুখ পাকিয়ে চরম বিরক্তি নিয়ে ইফাতের দিকে তাকালো। খাপড়ো বেটা ছেলে একটা, তোমার সাহস হয় কিভাবে আমার মেহুকে কিস করতে যাচ্ছিলে? হ্যাঁ। মৌ কোমরে হাত দিয়ে জেরা করার ভঙ্গিতে বলল, তবে কথায় ইফাত পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। একে তো নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সোনাল মুহূর্তে এমন অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ, তার উপরে আবার এমন অদ্ভুতরে অভিযোগ। নিজের পুরুষত্বে আঘাত লাগাই ইফাত আর চুপ থাকতে পারল না। সেও চিৎকার করে উঠল, হোয়াট? বেটা ছেলে, ও যা তোর বউ এসব কি বলছে? আমাকে তোর বউয়ের কোন অ্যাঙ্গেল দিয়ে হিসড়ে মনে হয়? শোন মামা, আমি সব দিক দিয়েই পারফেক্ট, সেটা হোক খাটে কিংবা। এবার তার বাকি কথা শেষ করার আগে ওজান পেছন থেকে এসে শটান তার পাছা বরাবর একটা জোরালো লাথি বসালো। পার্সোনাল মুহূর্তে মৌয়ের এভাবে আশাটা ঠিক হয়নি সত্যি। তাই বলে ইফাত তার পিচ্ছি বউয়ের সামনে এসব বৃষ্টি কথা উচ্চারণ করবে? আর কোন আক্কেলমন্দ পুরুষ মানুষ বাসরাতে রোমের দরজা খুলে রেখে রোমান্স করে? ওজান নিজে এবার দাঁত খিচিয়ে বলে উঠল, দাঁত ভেঙে ফেলবো তোর বেয়াদব ছেলে। একে তো দরজা খুলে রেখে মাঝরাতে ইয়ে করছিস, তার উপরে আমার নাদান বউটার দিকে আঙুল তুলছিস। জুতো চিনিস? জুতো। ইফাত একটা শুকনো ঢোক গিল, মনে মনে ভাবল, শালা ভাইটা আমার বউ পেয়েছে নিজের বন্ধুকেই ভুলে গেল। এই দুঃখে সে কোথায় যাবে? এত বড় বাড়ি, একটা ধাড়ি মেয়ে যে কিনা মলে গিয়েও পুরো একটা মল শপিং করে এসেছে, তাকে উজান বলছে নাদান ভাবা চাই। হঠাৎই ইফাতের মনে পড়ল যে দরজাটা আসলেই খোলা ছিল না। উজান নিজেই এক লাথি মেরে লক ভেঙেছে। সেই কথা মনে হতেই সে একটা বেলুনের মতো চুপসে গেল। তবুও নিজের ভেতরে তেজটুকু ধরে রেখে উল্টা উজানকে শুনিয়ে বলল, আমার বউ, আমার বাসরাত, আমি দরজা খুলে ইয়ে করবো নাকি দরজা লক করে করবো সেটাই আমার ম্যাটার। তুই তোর এই পাগলি বউকে নিয়ে এখান থেকে যা ভাই, ভাগ। শালি আমার রোমান্সের 12টা বাজিয়ে মনটাই ভেঙে দিল। ইমাতের মুখে বউ আর বাসরাত শব্দ দুটো শুনে মৌয়ের চোখ এবার কপালে উঠল। সে মেহেরির দিকে ফিরে বলল, বউ, বাসরাত, মেহু, তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস? এই আমি তোর বেস্ট ফ্রেন্ড, গুল্লি মারি তোর বেস্ট ফ্রেন্ডের কাতায়। এই বলে অভিমানী ঠোঁট উল্টে গটগট করে রুম ছেড়ে বেরিয়ে গেল মৌ। তার পেছন পেছন মেয়েরও ভারী শাড়ি কুচি দুহাতে উঁচু করে ধরে দৌড়াতে লাগলো। পেছন থেকে মেহের অনবরত ডেকে চলল, কিন্তু মৌ তার কোনো কথাই শুনল না, বরং আরও তাড়াহুড়ো করে নিচের রুমের দিকে এগিয়ে গেল। মৌ, দাঁড়া বইন, একবার আবার কথাটা শোন। মেহের হাঁপাচ্ছে আর ডাকছে, কিন্তু কে শোনে কার কথা? মৌ ততক্ষণে নিজের রুমে ঢুকে পড়েছে। মেহেরও চেই না মৌয়ের দেখা দেখি রুমে পা বাড়ালো, অমনি মৌ বিদ্যুৎ গতিতে রুমের কোণে থেকে একটা চেয়ার টেনে আনলো। দরজার হাতলে চেয়ারের কোণাটা ঠাস দিয়ে এক ঝটকায় সে ভেতর থেকে রুম লক করে দিল। মৌয়ের এমন আসমিক এবং অদ্ভুত কাণ্ডে মেহের খানিকটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে মৌয়ের এই কাণ্ড কারখানা তার চেহারার ভঙ্গি পরখ করে সে আর নিজের হাসি চেপে রাখতে পারল না। খিলখিল করে হেসে উঠল মেহের। মৌ এবার চেয়ার থেকে নেমে দৌড়ে গিয়ে মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন কত যুগের চেনা আপন এক আশ্রয়। এইদিকে উজান আর ইফাত দুজনেই মৌ মেহেরের পিছু পিছু ছুটে এসে দরজার সামনে দাঁড়ালো। ভেতর থেকে খাটাস করে দরজা লক করার শব্দ শুনে দুজনে চমকে তাকালো। ইফাত পুরো ব্যাপারটাই বুঝতে না পেরে বোকার মতো মাথা চুলকাতে লাগলো। তবে ওজানের আর বুঝতে বাকি রইল না যে এই ধুরন্ধর পিচ্চি বউ আসলে মেহেরের উপর রাগ করেনি, বরং পাশের রাতে মেহেরের সাথে ঘুমানোর জন্যই এই অভিনব নাটকটি সাজিয়েছে। ওজান কপালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলল, আর ইফাত নিজের কপাল চাপড়াতে লাগলো। ভাই, তোর বউ এটা কি করলো? ইফাত কপালে হাত দিয়ে এক প্রকার আর্তনাদ করে উঠল। ওজান ইফাতের দিকে তাকালো। তার থমথমে মুখের আড়ালে আলতো করে দুষ্টুমির হাসি ফুটে উঠল। তা দেখে ইফাতের কাঁপিত্তি জ্বলে উঠল। একে তো এত বড় ঝড়ঝাপটা পার করে মেয়েটাকে পবিত্রভাবে আজ কাছে পাওয়ার সুযোগ এসেছিল, কিন্তু মৌ এসে পুরো বাসর রাতটাই ভেস্তে দিল। রাগে ক্ষোভে ইফাত আর নিজেকে সামলাতে না পেরে চেঁচিয়ে উঠল, শালা ভন্টার ঘরে ভন্ট, নিজে তো বাসরের বউ করতে পারলি না, কিন্তু আমার বাসর রাতে তোর বউ ভেস্তে দিল ঠিকই। শালের মেয়ে আমার বউটাকে নিয়ে চলে গেল, এখন আমি কার সাথে বাসর করব? তোর মতো খারাপ প্যাটার সাথে? হাউ সুইট, যেখানে তোর মতো বড় ভাই হয়ে আমি নিজে এখনো পর্যন্ত কোনো কিছু মিছু করতে পারলাম না,
সেখানে তুই বাসর রাতে এত কিছু করে ফেলবি, এটা তুই ভাবলি কিভাবে? আমার বউজান আমার মনের কথাটা একদম ঠিকঠাক বুঝেছে, তাই তোর বউকে টেনে নিজের কাছে নিয়ে চলে গিয়েছে। ইস, কি সুইট আমার পিচ্ছিটা। মন চাইছে এখনই গিয়ে ওকে কষে হাজারখানেক চুমু দিয়ে আসি। ওজনের আমার তাচ্ছিল পড়া কথা শুনে এবার চরম বিরক্তি নিয়ে নাক কুচকাল। একে তো তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়ে এসে ওই মেয়েটা হুলস্থুল বাঁধালো, তার উপরে আবার এই ওজান এসে তাকে রীতিমতো ভ্যাঙ্গাচ্ছে। এবার খানিকটা রাগ দেখালো। জীবনেও পারবি না শালা, তোর কপালে কোনোদিন বউয়ের ভালোবাসা নেই। তোকে আমি আজ অভিশাপ দিলাম, তুই এভাবে সারা জীবন বউ থাকলেও সিঙ্গেলে মরবি, তাতে আমার বাল যাবে। বউ যখন আমার, তাকে আমি যখন তখন নিজের করে নিতে পারবো। ও যেন একটা বিন্দাস ভাব নিয়ে বলল। ইফাত এবার নিজের রাগ সামনে একটু নরম সুরে আকুতি মিনতি করল। ভাই, তোর বউয়ের সাথে যা ইচ্ছে তাই কর, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ আমার বউটাকে ফিরিয়ে দে না রে। তুই গিয়ে একবার বললেই ভাবি আমার ফুলকন্যাকে দিয়ে দেবে, একটু হেল্প কর ভাই। ও যেন এবার মুখে এক অদ্ভুত দুষ্টুমি ভরা হাসি বুঝুলিয়ে মাথা নাড়ল। নো নো, অসম্ভব। আমার স্পেশাল নাইটে যখন কোনো কিছুমিছু হয়নি, তখন তোর স্পেশাল নাইটেও আমি কিছু হতে দেব না। সমান সমান হিসাব। এবারে দৌড়ের ভাত এবার পুরোপুরি ভেঙে গেল। সে দাঁত কিরমির করে রেগে মেগে ও জানি পুরুষত্বে সরাসরি আঘাত এনে বলে উঠল। হবে কিভাবে? তুই তো নিজেই এই থার্ড জেন্ডার, নয়তো ঘরে এমন রূপবতী বউ থাকার পরেও আজ পর্যন্ত তুই। ও যেন আর সহ্য করতে পারল না। সে রাগ নিয়ে ইফাতের দিকে তেড়ে যেতেই ইফাত এক দৌড়ে ওখান থেকে পালালো। পেছন থেকে ওজান তার পিছু নিয়ে চেঁচাতে লাগলো, ইফাতের বাচ্চা দাঁড়া বলছি। ইফাত দৌড়াতে দৌড়াতে পেছন ফিরে জবাব দিল, হ, আমি দাঁড়িয়ে যাই আর তোর হাতে কেলানি খাই। শালা নিজের বউকে তো সামনে রাখতে পারিস না, কিন্তু আমাকে ঠিকই কেলানি দিয়ে আসিস। আমার তো এখনো তোকে সন্দেহ হচ্ছে। ভাই, তুই আদেও পুরুষ তো, নয়তো বিয়ে হওয়ার মাসখানেক হয়ে গেল, তবুও বউয়ের সাথে আজ পর্যন্ত করতে পারলি না। এবার পেছন ফিরে এক পলক তাকিয়ে ওজানের রুদ্রমূর্তি দেখে আবারও ভৌদৌড় দিল। ওজানের মুখ দেখে বোঝা যাচ্ছে সে আজ চরম খ্যাপা। তাই নিজের মূল্যবান প্রাণ বাঁচাতে ইফাত সোজা নিজের রুমে ঢুকে ধরম করে দরজা আটকে দিল। আর এদিকে মৌ মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়েছে। মেহেরকে আজ অনেকদিন পর এভাবে নিজের এত কাছে পেয়ে মৌয়ের আনন্দের সীমা নেই। সে আজ মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী। যে মেয়েটাকে একসময় সবাই তাচ্ছিল্য করত, আজ সেই মেয়েটাই কোনো একটা শ্রেষ্ঠ পুরুষের শখের নারী, তার রাজপ্রাসাদের নারী। এবার মৌ গর্ব করে সবাইকে বলতে পারবে, দুনিয়ায় সব পুরুষ খারাপ হয় না, কিছু পুরুষ ইফাতের মতো শ্রেষ্ঠ বীর পুরুষও হয়। মৌ পরম মায় মেহেরের গালে আঙ্গুল বোলাতে লাগলো। তার এই কাণ্ড দেখে মেহের দুই ভ্রু কুচকে তাকালো। কি হয়েছে তোর? মেহু, তুই এত সুইট কেন বলতো? জানিস আমি আজ অনেক 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 হ্যাপি। আমার মেহু আজ লাল বেনারসি সেজে আমার ভাইয়ের বউ হয়েছে। কিন্তু কিন্তু কি পাখি? মেহের করে শুধালো। তোকে তো ভাইয়ের কাছ থেকে এক প্রকার কিনে নিয়ে এলাম। ভাইয়ার মনে হয় অনেক কষ্ট পাচ্ছে, তাই না? পাকতাতে আমার কি? মিসেস ওজান চৌধুরী কখনো কথার খেলাপ করে না। তোকে বলেছিলাম না তোর বাসরাতে তোকে আমার কাছে ছিনিয়ে নিয়ে আসবো? দেখ, ফাইনালি নিয়ে এলাম। ইস, কি যে ভালো লাগছে আমার। মৌকে এভাবে কিলকিল করে হাসতে দেখে মেহের নিজের ভেতরের সব কষ্ট ভুলে হেসে ফেলল। তারও অনেক ইচ্ছে ছিল তারা দুজনে সারা জীবন একসাথে নিচে একসাথে থাকবে, কিন্তু কে জানতো উপরওয়ালা সত্যি সত্যি তাদের মনের এই গোপন আশাটা এভাবে পূরণ করে দেবে। মেহের মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিস করে বলল, আমার তাহার কথা বাদ দে। তার আগে বল, তুই ভাইয়ের সাথে এমন করছিস কেন? আমি সত্যি ভাইয়ের মুখের দিকে তাকাতে পারি না। তুই তো আর ছোট নোস, বুঝিস তো সব। তবুও কেন এমন বাচ্চামো করিস? জানি ভাইয়ের ধৈর্যও নেই, ইভেন তোকে অনেক ভালোবাসে, তাই বলে সবসময় এভাবে দূরে দূরে থাকবি? মৌয়ের মুখের হাসি এবার মিলিয়ে গেল। সে একটু ক্ষোভ নিয়ে বলল, তো কি করব? শালা আমাকে অনেক কষ্ট দিয়েছে, এখন তার বোঝার পালা। দুটো বছর আমাকে কোনো পাত্তাই দেয়নি, এমনকি লাস্ট কয়েক মাস একই সাথে নিচের থেকে একটা পাপ্পিও দেয়নি। কষ্ট হয় না বুঝি আমার? অ্যাটলিস্ট বলতে তো পারতো, পিছিয়ে আমার কিছু দিন টাইম লাগবে। কিন্তু না, সে তখন ভাব দেখাচ্ছে আমাকে বউ বলেই মানে না, আমার সাথে সংসার করতে পারবে না। নে শালা, এবার ঠেলা সামলা। চমচম পেয়েছি ঠিকই, কিন্তু সহজে টেস্ট করতে পারবি না। মহির মুখে এমন পাকা পাকা কথা শুনে মেহের আলতো করে তার মাথায় একটা গাঁটটা মারল। মেয়েটা দিন দিন ভারী দুষ্টু হয়ে যাচ্ছে। সে হেসে বলল, হয়েছে, অনেক জ্ঞান দিয়েছিস, এবার ঘুমা, নয়তো একটু পর ভোর হয়ে যাবে। মৌ হঠাৎ চোখ পিটে বলল, তার আগে চল তোকে ভাইয়ার কাছে রেখে আসি। মেহের অবাক হয়ে চোখ তুলে তাকালো। মৌয়ের সাথে সাথে একগাল হেসেও দিল। মেহের সন্দেহ করা দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মানে তুই ভাইয়াকে মিস করছিস, আর সেই জন্যই এখন আমাকে তার কাছে ফেরত দিতে আসতে চাইছিস? ধর, প্রফেসর সাহেব আর নতুন দুজন আমার লাইফের বেস্ট দুটো মানুষ। তোদের দুজনকে আমি ভীষণ মিস করি।
ভাবলাম ভাইয়ের কাছ থেকে আজকের রাতটা অন্তত তোকে আলাদা করা ঠিক হয় না। না থাক, কালকে তো তোকে দিয়েই দেব। আর ওই খাটাস লোকটাকে মাঝে মাঝে একটু আধটু শাস্তি দিতে হয়, নয়তো ভালোবাসার জোর কমে যায়। গুড নাইট জানো ওম্মা। মৌ মেহেরের বুকে মুখ লুকালো। মেহের হেসে মৌকে নিচে বাহুবন্ধনে জড়িয়ে নিল। গুড নাইট পাগলি। আসসালামু আলাইকুম মিসেস চৌধুরী। ঘুমের ঘুরে পরিচিত পুরুষালী কণ্ঠস্বর পেয়ে মেহের খানিকটা নিবু নিবু দৃষ্টিতে তাকালো, কিন্তু চোখ সামনে সরাসরি ইফাতকে দেখতে পেয়ে সে ধরপড় করে তড়িঘড়ি করে বিছানা উঠে বসলো। পাশ ফিরে মৌকে দেখতে না পেয়ে তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে বেশ ঘাবড়ে গেল, এমনকি পুরো কক্ষটাই চোখ বুলিয়ে দেখল। চারপাশটা কেমন অচেনা লাগছে তার। সে ভয় পেয়ে যেই না চিৎকার দিবে, অমনি ইফাত দ্রুত তার মুখটা হাত দিয়ে চেপে ধরল। এই পচা মেয়ে শান্ত হোক, আমি তোমায় কিডন্যাপ করিনি, প্লিজ একটু রিল্যাক্স হও। ইফাত মুচকি হেসে বলল। মেয়ের চোখ বড় বড় করে ইফাতের দিকে তাকিয়ে রইল। ইফাতও নিজের দৃষ্টি স্থির রেখে তার দিকে চেয়ে আছে। মেহের নিজের মুখ থেকে ইফাতের শক্ত হাতটা সরানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পারল না। ওটা তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। উপায় না পেয়ে সে ততক্ষণে ইফাতের আঙ্গুল জোরে একটা কামড় বসিয়ে দিল। কামড় খেয়ে ইফাত চিৎকার করে উঠল। ফুলকন্যা, তুমি আমায় কামড়ালে? সিরিয়াসলি? আমার বউ আবার ওজান চৌধুরী থেকে অদলবদল হয়ে যায়নি তো? স্বভাব তো দেখি একদম ওর মতোই। মেহের রেগে বলল, চুপ করুন আপনি, একটুর জন্য আমার দমটাই বেরিয়ে যাচ্ছিল। বউ কই? আর আমাকে কোথায় নিয়ে এসেছেন আপনি? সাথে সাথে ইফাত মেহেরের একদম পাশ ঘেঁষে বসলো। তার সাথে খানিকটা ঘনিষ্ঠতা বাড়িয়ে মেহেরের কাঁধে নিজের মাথা এলিয়ে দিয়ে স্লো ভয়েসে আওড়ালো, এই রুমটা আমার, আর এখানে বসে থাকা এই টুকটুকে মিষ্টি বউটাও আমায়। আমি এখানে কিভাবে এলাম? মেহের অবাক হয়ে শুধালো। ইফাত ঘাড় বাড়িয়ে মেহেরকে এক পলক দেখে বলল, তারপর আবারও আগের মতো আয়েশ করে বসে মুচকি হাসলো। চোখ বন্ধ করে বলতে লাগলো, ও যেন ওর পিচি বউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সেই জন্য সে রুমের সিক্রেট দরজা দিয়ে মৌয়ের রুমে ঢোকে। কিন্তু সেখানে তো আমার বউ ছিল। সে নিচে বউয়ের কাছে থাকার জন্য আমার মিষ্টি বউটাকে পরম যত্নে আমার কাছে ট্রান্সফার করে দিল। আমিও সুযোগ বুঝে আমার মিষ্টি বউটাকে কোলে তুলে এই রুমে নিয়ে এলাম। সত্যি বলতে রুমে এনে তোমায় অনেক জ্বালাতন করতে ইচ্ছে করছিল, কিন্তু আমার মিষ্টি বউটার এই ইনোসেন্ট বাচ্চার মতো মুখটা দেখে নিজেকে সামনে নিলাম। একটা রাতেরই তো ব্যাপার, তাই আর বিরক্তি করলাম না। বাকি জীবন তো পড়েই আছে আমার মিষ্টি বউটাকে বিরক্ত করার জন্য। মেহের আর কিছু বলল না, লজ্জায় ও আবেশে মাথা নিচু করে রইল। মেহেরের এই লজ্জারাঙা মুখ দেখে ইভাতের ঠোঁটের কোণে হাসি আরও চওড়া হলো। সে যে মেহেরের দিকে আরেকটু ঝুঁকে যেতে যাবে, অমনি কেউ একজন হুড়মুড়িয়ে রোমে ঢুকে পড়ল। হঠাৎ কাউকে আসতে দেখে মেহের বিদ্যুৎ গতিতে ইফাতের দিকে দূরে সরে গেল। আর মেহের আচমকা সরে যাওয়াতে ইফাত নিজের শরীরের ভারসাম্য সামলাতে না পেরে বিছানায় ধপাস করে পড়ে গেল। মেহের চোখ তুলে দরজার দিকে তাকিয়ে নিজেকে শাশুড়িকে দেখে লজ্জায় এক প্রকার লাল হয়ে গেল। ইফাতও নিজের মাকে দেখে দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে ধীর পায়ে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো এবং খানিকটা ঝুঁকে ফিসফিস করে আওড়ালো, কেমন আছো আম্মু? ছিলেন এমন রসিকতা দেখে ইমরুত চৌধুরী সাথে সাথে ইফাতের পিঠে একটা কষে চড় বসিয়ে দিলেন। তারপর হাসতে হাসতে মেহেরের দিকে এগিয়ে গেলেন। মেহেরকে আলতা করে নিচের দিকে ঘুরিয়ে তার কপালে স্নেহর একটা গভীর চুমু এঁকে দিয়ে মুচকি হাসলেন। আমার এই বাদরের মতো ছেলের গলায় এমন মুক্তোর মালা কিভাবে ঝুলল শুনি? মেহের চমকে উঠে অজানা ভয়ে থমকে রইল। সে ভেবেছিল হয়তো তাকে এইভাবে ইফাতের রুমে দেখে শাশুড়ি বাজে কিছু বলবেন বা খোঁটা দেবেন, কিন্তু তার এই অভাবনীয় ব্যবহারে মেহের বাকরুদ্ধ হয়ে গেল। সে অবুঝের মতো ইফাতের দিকে তাকিয়ে রইল। ইফাত একদম স্বাভাবিক আছে, কিন্তু মেহের নিজে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। এমন সময় ইমরত চৌধুরী মেহেরের চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে বললেন, ওদিকে তাকাতে হবে না তোমায়। ইফাত আমাদের সবকিছু আগে থেকে বলেছে। আর তোমার অতীত নিয়ে আমাদের কোনো অভিযোগ বা ক্ষোভ নেই মা। আমরা সবকিছু আগে থেকেই জানি। তোমার সাথে অতীতে যা হয়েছিল তা জাস্ট একটা দুর্ঘটনা ছিল। সেসব কুৎসিত স্মৃতি একদম মনে রাখবে না মা। মানুষের জীবনে এমন একটু আধটু ঝড় আসেই, সেসব আঁকড়ে ধরে বেঁচে থাকলে চলে না। এখন শুধু আমার এই বেপরোয়া ছেলেটার দিকে মনোযোগ দাও। তাকে নিয়ে ভাববে, তাকে সূত্রে দেবে। এছাড়া আর কোনো চিন্তা যেন তোমার মাথায় না ঢোকে, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মেহেরের চোখ দুটো আবারও অশ্রুসিক্ত হয়ে উঠল। আপনা আপনি তার দু চোখ পেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে ভেবেছিল তার অতীত জানার পর এই সমাজ, এই পরিবার হয়তো তাকে দূরে ঠেলে দেবে, অপয়া ভাববে। কিন্তু তারা যে সবকিছু আগে থেকেই জানতো, এমনকি কত সহজে বুক ভরা ভালোবাসা দিয়ে তাকে নিজের ঘরে বউ হিসেবে মেনে নিয়েছে। অথচ সে এতদিন এক আকাশ সমান ভয়ে বুকে নিয়ে নিজেকে গুছিয়ে রেখেছিল। ইমরত চৌধুরী পরম মমতায় মেহেরের চোখের জল মুছে দিয়ে কৃত্রিম রাগ দেখিয়ে বললেন, কি বললাম আমি মাত্র? ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এটা ভেবো না যে দুটো ভালো কথা বলেছি মানে কিছু বলতে পারবো না।
দ্বিতীয়বার যদি তোমার চোখে আমি অশ্রু দেখি তবে তোমায় কিছু বলবো না। এই তোমার স্বামীকে লাথি দিয়ে বাসা থেকে বের করে দেব। আম্মু, ও আমার বউ হয়, আর তুমি ওর সামনে আমার ইজ্জত দিয়ে কিসব বলছো? এবার পেছন থেকে আমতা আমতা করে প্রতিবাদ জানালো। চুপ কর গোলামের পুত। ইমরোজ চৌধুরী ছেলেকে ধমকে দিয়ে মেহেরের দিকে তাকালেন। শোনো মা, আমি তোমার শাশুড়ি হলেও সবার আগে আমি তোমার মা। আর মা কখনো সন্তানের অতীত বা দোষগুণ দেখে বিচার করে না। যা হবার হয়ে গিয়েছে, এবার নিজের নতুন সংসারে মন দাও। নতুন জীবন নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। আর আমি এখানে কিছু শাড়ি রেখে যাচ্ছি, আজকের দিনের জন্য একটু কষ্ট করে এগুলো পরে নাও মা। বুঝতেই তো পারছো, নতুন বউ দেখতে পাড়া প্রতিবেশী সবাই আসবে। কাল থেকে যা ইচ্ছে পরে, কোনো বারণ করবো না এই মা। আচ্ছা, তুমি এবার রেডি হয়ে নাও। ইফাত, আমার মেয়েটাকে একটু পরে নিচে নিয়ে আসিস। ইফাত মাথা নেড়ে সায় জানালো। ইমরোজ চৌধুরী রুম থেকে চলে যেতেই মেহের ভেজা চোখে ইফাতের দিকে তাকালো। ইফাত তার দিকে ধীর পায়ে এগিয়ে এসে মেহেরের চোখের দিকে চেয়ে নরম গলায় বলল, শুনলে তো আম্মুর বৌমা, আমার বইয়ের চোখে আমি আর এক ফোঁটাও অশ্রু দেখতে চাই না। একদম না। এসব কান্নাকাটি আমার একদম পছন্দ নয়। আর পাস্ট নিয়ে এক বিন্দুও ভাববে না। অনলি আমাকে নিয়ে ভাববে। আমার করা দুষ্টুমিগুলো মেনে নিবে। আর আমার দেওয়া মিষ্টি যন্ত্রণাগুলো উপভোগ করবে। ব্যাস, বুঝেছ? আর শোনো, তাড়াতাড়ি রেডি হয়ে আমি একটু পরে আসছি। ইফাত দরজার কাছে গিয়েও যেন মেহেরের মায়া কাটাতে পারল না। সে আবার ফিরে এসে মেহেরের কাছে। মেহের কিছু বুঝে ওঠার আগে ইফাত ঝুঁকে এসে মেহেরের নরম গালে নিজের ঠোঁট ছোঁয়ালো। তারপর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, লাভ ইউ মাই জান। ইফাত চলে যেতেই মেহের নিজের গালে হাত দিয়ে আলতো করে হাসলো। মানুষটা কত ভালো। তার এই বাজে অতীত জেনেও কতটা ভালোবাসে। এমনকি তার পরিবারও। বেলা অনেকটা গড়িয়ে গিয়েছে, অথচ ময়ূর ঘুম ভাঙার কোনো নামগন্ধই নেই। সে পরম শান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। অন্যদিকে উজান অনেক ভোরে ঘুম থেকে উঠে মর্নিং ওয়ার্ক শেষ করে চলে এসেছে। এমনকি শাওয়ার নেওয়া শেষ। ফ্রেশ হয়ে নিচে ল্যাপটপ নিয়ে কাজের জন্য বসেও পড়েছে। বাড়ির সবার ব্রেকফাস্ট করা শেষ, শুধু উজান আর মৌ বাদে। তবুও মেয়েটার আগের মতোই গভীর ঘুমে আচ্ছন্ন। এমন ঘুম পাগল মানুষ উজান তার জীবনে এক খুব কমই দেখেছে। সকাল থেকে বার কয়েক মৌকে ডাকার প্রচণ্ড বিছানায় গিয়ে কাছে গিয়েছে, কিন্তু সে মৌয়ের ওই মায়াবী মুখ, শান্ত মুখটার দিকে তাকাতে আর ডাকতে ইচ্ছে করেনি। ইস, কতটা নিষ্পাপ আর পবিত্র লাগছে তাকে ঘুমের সময়। কিন্তু মৌ এভাবে শান্ত হয়ে ঘুমিয়ে থাকবে, এটাও উজান যেন মেনে নিতে পারছে না। কাজের সময় মেয়েটাকে তাকে এসে বিরক্ত না করলে তার একদম ভালো লাগে না। কি এক অদ্ভুত অভ্যাস তৈরি করে দিয়েছে পিচ্চি মেয়েটা। শেষমেশ উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলল। উজান ধীর পায়ে আবারও ময়ূর সামনে এসে বসলো। বিছানায় ঘুমন্ত অবস্থায় তার শান্ত মুখের দিকে এক পলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। অতঃপর নিজের অজান্তেই বিড়বিড় করে আওড়ালো, তোমার চরণের প্রথম ধুলি যেদিন এ মনে পড়েছিল, সেদিন থেকে আমি এক মায়ের এক অতল সাগরে নিমজ্জিত। আজও তোমার ওই মায়াবী ছোঁয়ার বৃত্ত থেকে আমি নিজেকে মুক্ত করতে পারিনি। কথাগুলো বলতে বলতে ওজান নিজেই মৃদু হেসে উঠল। সে খানিকটা ঝুঁকে মৌয়ের নাকের সাথে নিজের নাক আলতো করে ঘেঁষে দিল। মৌয়ের কপালের উপরে লেপ্টে থাকা অবাধে চুলগুলো নিজের আঙুল বোলালো। অতঃপর সেই আঙুলের বাজে নিজের ঠোঁটের জোড়া ছোঁয়ালো। ঠিক তখনই আকস্মিকভাবে বড় বড় চোখ মেলে তাকালো মৌ। ওজান প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিল। মেয়েটা যে আসলে জেগেছিল এবং তার সব কাণ্ড ওই টের পাচ্ছিল, তা সে ধরতেই পারেনি। উজানকে সামনে পেয়েই মৌ এক ছটকায় তার শার্টের কলারটা খামছে ধরল। উজান আর এক মুহূর্ত দেরি না করে আলতো করে মৌয়ের পাশে বিছানায় শুয়ে পড়ল। কি ম্যাডাম, ঘুম ভাঙলো? উজান চোখের কোণে দুষ্টুমি ফুটিয়ে জিজ্ঞেস করল। তবে তবে কি ম্যাডাম, আপনি আমার ঘুমের সুযোগ নিয়ে আমাকে পাপ্পি দিলেন কেন? লজ্জা হয় না আপনার, নির্লজ্জ পুরুষ? মৌ ভান করে রাগ দেখিয়ে বলল। উজান একগাল হেসে উত্তর দিল, লজ্জা, ঘৃণা তো ভয়, এই তিনটা জিনিস স্বামী নামের আসামিদের থাকতে নেই, বুঝলেন ম্যাডাম? আপনাকে ভালো যেহেতু বাসি, সেহেতু একটু এত নির্লজ্জ তো হওয়াই যায়। আর আপনার জেগে থাকতে তো আমার কাছেই ঘেঁষতে দেন না, তাই ঘুমের সুযোগটাই নিলাম আর কি। মৌ রাগে পুষতে পুষতে উত্তর দিল, অসভ্য পুরুষ একটা। তা আমাকে অসভ্য পুরুষই বা বানাচ্ছেন না কেন? আমি অলওয়েজ তো রেডি সভ্য হওয়ার জন্য। ওজান বাঁকা হেসে উত্তর দিল। মৌ একটা তপ্ত শ্বাস ফেলল। সে একটু স্বাভাবিক হয়ে কথা বলতে চাচ্ছিল, কিন্তু এই মানুষটা প্রতিবারই ওঠো সুর ধরে তাকে লজ্জায় ফেলে দেয়। তবে এবার সে বিরক্ত হলো না, বরং তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে উঠল। সে নিজ থেকে ওজানকে প্রশ্ন করল, খেয়েছেন কিছু? খাইয়ে দিয়েছ? স্বামী হই আমি তোমার, অথচ সেসব নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই। ইভাত কাল মাত্র বিয়ে করলো, অথচ আজ সকাল থেকে নিজে বউয়ের হাতে খেতে শুরু করে দিয়েছে। আর এইদিকে আমার ভাগ্যটা দেখো, নিজেকেই উল্টো খাইয়ে দিতে হয়। মৌ চোখের কারোর কোণ দিয়ে ছোট্ট করে তাকিয়ে মিনমিন স্বরে বলল, খুব আফসোস হচ্ছে। উজান চৌধুরীর ডিকশনারিতে আফসোস বলে কোনো ওয়ার্ড নেই, বুঝলেন? উজান চৌধুরী ইজ অলওয়েজ আ লাকি পারসন, হোক সেটা শখের জিনিস বা শখের নারী।
মৌ এবার সোজা উজানের চোখের দিকে তাকিয়ে নরম গলায় শুধালো, এত ভালোবাসেন কেন আমায়? উজান মৃদু হাসলো। মেয়েটার এই ছোট ছোট নিষ্পাপ দৃষ্টিতে বলা কথাগুলো তার হৃদয়ে এক অদ্ভুত দোলা দিয়ে যায়। সে খানিকটা ঝুঁকে মৌয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে আওড়ালো, ভালোবাসি বলেই তোমাকে চাই, নির্বাক অনুরাগের গভীরতম অনুরণনে। আমার অস্তিত্বের প্রতীকটি সূক্ষ্ম পরতে তোমারই নির্বাসক। এই ক্ষুদ্র জীবনের বৃত্তিত্ব ভুবনে তুমি হও আমার অনন্ত নক্ষত্রমালা, যার আলোয় আমার সকল অন্ধকার ধীরে ধীরে বিলীন হয়ে যায়। ভালোবাসে বলেই তোমাকে চাই, শুধু প্রাপ্তির প্রার্থনাই নয়, বরং এক অবিনশ্বর অনুভবের নিবিড় বন্ধনে, যেখানে আমার সমগ্র সত্তা জুড়ে তোমারই উপস্থিতি হয়ে ওঠে এক চিরন্তন সত্য। মৌ নিষ্পলকভাবে উজানকে দেখতে লাগলো। বুকের ভেতরে এক অদ্ভুত ভালো লাগার রেশ কাজ করছে তার। এমন সময় উজান আবারও বলে উঠল, এবার ঘোট কাটিয়ে উঠুন প্লিজ মিসেস চৌধুরী, আমার পেটে কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। মৌ উজানের মুখোমুখি তাকিয়ে একগাল হাসলো, তারপর ইশারায় তাকে নিজের আরো কাছে ডাকলো। উজানও বাতচিলের মতো মৌয়ের দিকে ঝুঁকে আসতেই মৌ চট করে তার গলা চড়িয়ে ধরল। উজানও ততক্ষণে এক হাত দিয়ে মৌকে পাছা কোলে তুলে নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ করাতে। সে নিজেও মৌকে বেসিনের উপরে বসিয়ে ফ্রেশ করিয়ে দিল, আবারও তাকে কোলে করে এনে বিছানায় বসালো এবং অত্যন্ত যত্ন সহকারে তার এলোমেলো চুলগুলো বেঁধে দিল। তারপর আবারও তাকে নিয়ে বাহুবন্ধনে তুলে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। উজান ধীর পায়ে মৌকে নিয়ে ডাইনিং টেবিলে আহত করে বসিয়ে দিল। মৌসুমী চৌধুরী তাদের দিকে তাকিয়ে হেসে খাবার সার্ভ করতে লাগলেন। সকালের ব্রেকফাস্ট শেষ হতে না হতেই লাঞ্চের টাইম হয়ে যাবে। সবাই কিচেন রুমে জোর কদমে দুপুরে রান্নার তোড়জোড় চলেছে। মেহিরও নতুন বউ হওয়া সত্ত্বেও শাশুড়ির সাথে কাছে হাত মিলিয়েছে। এইদিকে ইফাত ড্রয়িং রুমের সোফায় বসে ঘাড় পাকিয়ে কিচেন রুমের দিকে অনবরত উকিঝুঁকি মারছে। এইসব থেকে মৌ নিজে ঠোঁট চেপে ফিসফিস করে বলল, প্রফেসর সাহেব একটা জিনিস দেখতে। উজান মৌয়ের মুখে আরেক লোকমা খাবার তুলে দিতে দিতে চোখ মুখ কুচকে তাকালো। মৌ চোখের ইশারায় ড্রয়িং রুমের ইফাতকে দেখালো। সেই দৃশ্য দেখে উজান নিজেও মৃদু হাসলো, তবে নিজেকে গম্ভীর করে মৌকে শাসনের সুরে বলল, আপনি কিন্তু বড্ড পচা হচ্ছেন মিসেস চৌধুরী, সাইজে তো মোটেও এতটুকু, তাহলে সারাক্ষণ এদিক ওদিকে নজর চায় কেন? চুপচাপ আমার দিকে ফোকাস দিন, বড়দের দিকে ওভাবে তাকাতে নেই। মৌ ফ্যাল করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল, তবে মুখে আর কোনো কথা বলল না, শুধু মনে মনে প্রফেসরের এই মিষ্টি শাসনে এক বুক ভালোবাসা অনুভব করল। ব্রেকফাস্ট শেষ করে উজান তার পিচ্ছি বউ মৌকে নিয়ে রুমে চলে গেল, কিন্তু ইফাত ডাইনিং রুমের সোফাটায় ওভাবেই বসে পড়ল। 2-3 বার সে কিচেন রুমের দিকে উকিঝুঁকি মারল, কিন্তু একা একা মেহেরকে ওখান থেকে ডেকে নিজেদের সাথে নিয়ে যাওয়ার সাহস পাচ্ছিল না। অবশেষে আর থাকতে না পেরে সে আবারও কিচেন রুমে ঢুকে গেল। সোজা নিজের মা ইমরত চৌধুরী পাশে গিয়ে দাঁড়িয়ে অত্যন্ত মৃদু এবং নিহরি স্বরে ডাকল, আম্মু 1 কাপ কফি দাও না। ইমরত চৌধুরী এবার হাতের কাজ থামিয়ে ছেলের দিকে তাকালো, চোখ পাকিয়ে তাকালেন। মায়ের সেই অগ্নিদৃষ্টি দেখিয়ে ইফাত সাথে সাথে বেলুনের মতো চুপসে গেল। ইমরত চৌধুরী হাতের খুন্তিটা উঁচিয়ে তেড়ে এসে বললেন, সকাল থেকে এই নিয়েই 5 কাপ কফি খেয়ে নিলে, তবুও তোর কফি খাওয়া শেষ হচ্ছে না। আর 1 কাপও কফি দেবো না তোকে, সর এখান থেকে। আর 1 সেকেন্ডও যদি আমার চোখের সামনে তোকে দেখি, তবে এই গরম খুন্তির বাড়ি পড়বে তোর পিঠে। ইফাত অত্যন্ত অসহায় মুখে মায়ের দিকে তাকালো, মুখটা একদম কাঁদো কাঁদো করে বাচ্চাদের মতো অভিমানী সুরে বলল, তুমি আমার আম্মু হতেই পারো না, পচা আম্মু একটা। হ্যাঁ আমি পচা, এবার বিদায় হয় এখান থেকে। ইমরত চৌধুরী আবারও ধমক দিলেন। ইফাতের এমন করুণ দশা দেখে মেহের একপাশে দাঁড়িয়ে ঠোঁট চেপে হাসতে লাগলো। ঠিক তখনই তোবা মুচকি হাসতে হাসতে এগিয়ে এসে ইফাতের সামনে দাঁড়ালেন। তিনি পরম মায়ায় মেহেরের হাতটা টেনে নিয়ে ইফাতের শক্ত হাতের ভাঁজে গুজে দিলেন। তারপর মৃদু হেসে রসিকতার সুরে বললেন, যাও ভাই, এবার তোমার স্পেশাল কফি তোমাকে দিয়ে দিলাম, আর আম্মুকে বিরক্ত করো না। তোমার এমন সরাসরি কথায় মেহের লজ্জায় একদম নুয়ে পড়ল। অন্যদিকে কাঙ্ক্ষিত জিনিস হাতে পেয়ে ইফাতের মুখে একগাল হাসিতে পড়ে উঠল। সে ভাবির দিকে তাকিয়ে বলল, উম্মা ভাবি চান, তুমি কত ভালো। এই তোমার চাচি শাশুড়ি মা বোঝেও বোঝে না যে ছেলের নতুন বিয়ে হয়েছে, তার তো একটু বউটাও লাগে নাকি। আমি চাচ্ছি এবার আর বিরক্ত করতে আসবো না। ইফাত মেহেরের হাতটা শক্ত করে ধরে টানতে টানতে কিচেন রুম থেকে বের হতে লাগলো। দরজার কাছে গিয়ে সে আবারও একটু পেছন ফিরে মুখ পাকিয়ে আওড়ালো, বচে আম্মু। ছেলে বউকে ছেলের কাছে না দিয়ে নিজের কাছে আঁচলের নিচে লুকিয়ে রেখেছে। একদম ভালো নাও তুমি। তোমার স্বামীর বাসায় ফিরুক, আজই সব বিচার দেবো। এই বলে এক প্রকার ট্রেনে হিচড়েই সে মেহেরকে কিচেন রুম থেকে নিচের রুমে নিয়ে এলো। রুমে ঢুকে খাটাস করে দরজাটা লাগিয়ে দিল সে। তারপর বিছানায় গিয়ে আরাম করে বসলো। ইফাতের এই ডোন্ট কেয়ার ভাব থেকে মেহের রাগে কচকচ করতে করতে 2 হাতে কোমরে চেপে ধরে তার সামনে দাঁড়িয়ে গেল। আপনি আম্মুর সামনে এমন বেহায়াপনা কেন করলেন বলুন তো? আম্মু মনে মনে কি ভাবলো আমাদের নিয়ে? মেহের কৃত্রিম রাগ দেখালো। হৃদস্পন্দনের ঝড়ে মেহেরের কথার জবাব না দিয়ে ইফাত এক মলাট
হেঁচকা টানে মেহেরকে সোজা করে নিজের কোলের উপরে বসিয়ে নিল। মেহের কিছু বুঝে ওঠার আগেই ইফাত তার গলার ভাঁজে মুখ নিয়ে গুজে দিল। আসমিক এই স্পর্শে মেহেরের পুরো শরীর মুহূর্তে শিউরে উঠল। মেহেরের এই কেঁপে ওঠা দেখে ইফাত আলতো করে হাসল। সে মেহেরের কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে আওড়ালো, কি ভাবলো আই ডোন্ট কেয়ার। আর ঘরে যদি আসমানের জলজলে চাঁদ চোখের সামনে অমন করে ঘুরে বেড়াই, তবে কোন পুরুষ কি সভ্য থাকতে পারে বলো? এমনিতেও ইফাত চৌধুরী তার শখের নারীর কাছে বড় দুর্বল। তার উপর সে আবার শাড়ি পরে চোখের সামনে গুড়গুড় করছে। এই অবস্থায় নিজেকে কিভাবে কন্ট্রোল করি বলতো? মেহের যেন মুহূর্তে বরফের মতো জমে গেল। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা তীব্র বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। বুকটা তুরু তুরু কাঁপছে। তার পুরো শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। আর মেহেরের এই নীরবতার মাঝে ইফাত স্পর্শ ধীরে ধীরে আরো গভীর হতে লাগলো। ইফাত মেহেরের ঘাড়ে এক গভীর ও মায়াবী চুমু এঁকে দিল। তার অবাধ্য শাড়ির হাতটি শাড়ির আঁচল ভেদ করে মেহেরের উন্মুক্ত পেটের দিকে এগিয়ে যেতে চাইল। ঠিক তখনই মেহের এক অজানা আতঙ্কে কাঁপা কাঁপা হাতে ইফাতের হাতে শক্ত করে চেপে ধরে আটকে দিল। মেহেরের এই বাধা দেওয়া দেখে ইফাত কিছুটা থমকে গেল। তবে সে মেহেরকে নিজের বুক থেকে সরালো না। সে কুম্ভকর্ণের মতো এক পরম আকুল ও অসহায় স্বরে ফিসফিস করে বলে উঠল, ফুলকন্যা, তোমাকে চাই, একদম নিজের করে চাই। ঠিক ততটাই নিজের করে পেতে চাই যেখানে আমাদের দুজনের মাঝে আর কোনো দূরত্ব দেওয়াল থাকবে না। আমি সত্যি নিজের ধৈর্য হারিয়ে ফেলেছি। এখন কি করব আমি? মেহের একটা শুকনো ঢোক গিলল। সে কি বলবে বা কিভাবে নিজের মনের অবস্থা প্রকাশ করবে তা ভেবে পাচ্ছে না। এই মানুষটাকে কি কথা বললে সে কষ্ট পাবে না? মেহের শুধু সেটাই ভাবছে। একই সাথে তার মনের ভেতরে 5 বছর আগের সেই অভিশপ্ত ভয়ঙ্কর স্মৃতি কালো মেঘে দানা বাঁধতে শুরু করেছে। একদিকে তার ভালোবাসার এই মানুষটা, আর অন্যদিকে মনের গহীনে লুকিয়ে থাকা সেই গভীর ক্ষত। কোনো দিকে পা বাড়াবে সে? মেহেরের এই নীরবতার মাঝে ইফাত আবারও বলে উঠল, ফুলকন্যা, তোমার কি ভয় হচ্ছে? আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কি মনে হচ্ছে আমার এই স্পর্শে কোনো ঘৃণা লুকিয়ে আছে? মেহের স্তব্ধ হয়ে সম্পূর্ণ চুপ হয়ে গেল। তার ভীষণ ভয় করছে সত্যি, কিন্তু ইফাতের এই ভালোবাসাময় ছোঁয়াকে তার কোনোভাবে ঘৃণিত ছোঁয়া মনে হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে সে কিভাবে নিজেকে সম্পূর্ণ সঁপে দেবে সেটা সে বুঝতে পারছে না। মেহেরকে এভাবে নিশ্চুপ থাকতে দেখে ইফাত এক চরম কাতর স্বরে আওড়ালো, সত্যি কি তোমার মনে হয় আমার স্পর্শ বাজে? আই সোয়ার ফুলকন্যা, তোমার যদি মনে হয় কোনোভাবে, তবে আমি কখনোই এই ছোঁয়া তোমাকে দিব না, তোমাকে কষ্ট দেব না। আশ্বাসের অটুট বন্ধন। মেহের তবুও কোনো কথা না বলে নিঝুম হয়ে রইল। তা দেখে ইফাত একটা দীর্ঘ ও তপ্তশ্বাস ফেলল। সে আর জোর না করে ধীরে ধীরে নিজেকে মেহেরের কাছে থেকে গুটিয়ে নিতে চাইল। ইফাত যখন মেহেরের কোমর থেকে হাত সরিয়ে বিছানা থেকে উঠে যেতে চাইল, ঠিক তখনই মেহের তড়িঘড়ি করে ইফাতের হাতটা নিজের 2 হাতের মুঠো শক্ত করে আঁকড়ে ধরল। সে আগের মতোই মাথা নিচু করে ভাঙা গলায় উত্তর দিল, আপনি কি আমার উপরে রাগ করে চলে যাচ্ছেন? ইফাত মেহেরের দিকে ফিরে তাকালো। তার চোখে তখন এক বুক মায়া, রাগ আর ফুলকন্যা। এমনটা নয়। তাছাড়া আমার এই ফুলকন্যাকে রেখে আমি কোথায় যাব বলো তো? জাস্ট নিজেকে একটু স্বাভাবিক করতে কিছুটা টাইম নিচ্ছি। আর তোমার মতো তো এখন আমার নিয়ে দ্বিধা হচ্ছে তাই। মেহের আর চুপ থাকতে পারল না। সে ঝাপসা চোখ তুলে সরাসরি ইফাতের চোখের দিকে তাকিয়ে আকুল সুরে প্রতিধ্বনিত করে, আমি কখন বললাম যে আপনার স্পর্শ আমার কাছে ঘৃণা লাগে? ইফাত মেহেরের মুখের দিকে চেয়ে একটু উদাসীনভাবে হাসল। ঘৃণা লাগেনি, এটাও তো তুমি মুখে বলো না ফুলকন্যা। তবে তুমি নিজে থেকে সম্পূর্ণ প্রস্তুত না হলে